বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে সালাম আদাব শুভেচ্ছা। মা টিভিকে অনেক অনেক শুভেচ্ছা। সত্যের সন্ধানে নির্ভীক সাংবাদিকতা নিয়ে মা টিভি এগিয়ে যাক সে কামনা করছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে প্রশ্নের উত্তরে যে বিষয়টা আসছে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট এবং স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্য বিভাগে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই স্বাস্থ্য বিভাগের পরিস্থিতি কোন পর্যায়ে আছে। একে তো হচ্ছে বিগত সরকারের স্বৈর শাসনের পক্ষে যারা ছিল তাদের প্রেতাত্মা বিভিন্ন বিভাগে আছে। আপনারা দেখছেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিভাবে একটা অরাজক সৃষ্টি হয়েছে। পাশাপাশি যে স্বাস্থ্য বিভাগে যারা চিকিৎসক বা ইন্টার্নি চিকিৎসক যারা আছেন তাদের আচরণ ব্যবহার বিধি সেবামূলক হইতে হবে। তাদের আচরণ যত উগ্র এবং যখন তখন তারা রোগী বা রোগীর অ্যাটেন্ডেন্টকে তারা হাত তুলে অথবা ঘাট ধরে বাইর করে দেওয়া বা বিগত দিন আমরা দেখেছি। তো এগুলোর থেকে স্বাস্থ্য বিভাগে যারা সেবা দিয়ে যাচ্ছে তাদের প্রতি আহ্বান থাকবে যারা তারা একটু ধৈর্য ধরে সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করে তারা যখন চিকিৎসা হিসাবে তাদের ছাত্র হিসাবে তারা ভর্তি হয়, সরকারের অনেক ভর্তিকে তাদেরকে দিতে হয়, সেটা আমাদের টাকা। তারা আজকে এমবিবিএস ডাক্তার হয়েছে বা স্পেশালিস্ট হয়েছে, সেটা আমাদের টাকায় হয়েছে। এরা ভাবতে হবে জনগণের টাকায়, তাইলে ডাক্তার বলার পরে জনগণকে সেবা মনোভাব নিয়ে চেয়ারে বসতে হবে, চিকিৎসায় মনোনিবেশ করতে হবে। তো সেক্ষেত্রে আরও অনেক কিছু আছে যেটা যে সমস্ত ওষুধপাতি অন্য সেবামূলক বা যে সমস্ত অপারেশন থিয়েটারে যে সমস্ত বিষ থাকার কথা, ওষুধ থাকার কথা, সেগুলো অনেকাংশে ডিসপেন্সারি থাকার পরও রোগীরা পাচ্ছে না। এটা তদারকি করার মতন কেউ নেই। সেক্ষেত্রে এটা তদারকি করতে হবে। প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে জিম্মিদার সাথে বাইর করতে হবে। সেখানে এই প্রত্যেকটা একটা গুরুমাতা সিন্ডিকেট তৈরি করে রোগীদেরকে 12টা বাজায় দেয়। সিন্ডিকেটের কবল থেকে দেশটাকে বাইর করতে হবে। অর্থনৈতিক উন্নয়নের জন্য, স্বাস্থ্য শিক্ষা এগুলো উন্নয়নের জন্য আপনাকে এই সংস্কার করা খুব জরুরি প্রয়োজন হয়েছে। তো সেই ক্ষেত্রে বর্তমান সরকার প্রতি আমাদের আস্থা আছে, জনগণের আস্থা আছে। আমরা প্রত্যাশা রাখি মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা আপনারা অত্যন্ত যত্নশীল এবং এই যাবৎকালীন যে সমস্ত ভূমিকা আপনারা রেখেছেন, আমরা বাংলাদেশের জনগণ সন্তুষ্ট। রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন, তাদের মতামত ভিন্ন হতে পারে। আমরা সাধারণ নাগরিক, আমরা প্রত্যাশা রাখি পর্যাপ্ত সময় নিয়ে দেশটা একটা সংস্কার এবং প্রত্যেকটা যুগোপযোগী নির্বাচন করা, এমন একটা দেশ হবে যে নিরপেক্ষ নির্বাচন থাকতে হবে। যারা স্টেক হোল্ডার যারা আছে নির্বাচনে, কালের যে সমস্ত যারা স্টেক হোল্ডার আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সহ যারা এখানে, তাকে প্রত্যেককে এই উপযোগী নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন করার জন্য একটা উপযোগী করে তুলতে হবে। সেটা একদিনের বিষয় না। বর্তমান নির্বাচন কমিশনে যারা আছে তাদেরকে উপসারণ করে এটা নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। এবং আপনারা সবাই জানেন, যারা সবার দাবি যে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে। প্রত্যেকটা বিষয় সরকারের মাথায় নিয়ে এগোতে হবে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আর পাশাপাশি যারা বিপ্লবে, ছাত্র জনতার বিপ্লবে যারা শহীদ হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা জানাতে। সাম্প্রতিক কালে ফেসবুকে এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যেটা দেখেছি, আশুলিয়া থানায় কিভাবে প্রকাশ্য গুলি করে মানুষকে হত্যা করে ডাম্পিং করছে ঠেলা ভ্যানের উপর, এবং সেই বিভৎস, সেই নির্মম ইতিহাস কোনো জায়গায় হয়েছে বলে আমরা শান্তিরক্ষা মিশনে গিয়েছিলাম। আপনারা জানেন আমি একজন বীর সৈনিক। আমরা এই ধরনের দেখি নেই। অনেক দেশে গণহত্যা হয়েছে, সেখানে এই ধরনের বর্বরচিত হামলা বা
নৃশংসতা। আরেকটা আমরা ফুটেজ দেখেছি, সেটা হচ্ছে একটা ছেলেকে 4-5 জন পুলিশে ধরছে এবং আরেকটা পুলিশ তাকে অস্ত্র ঠেকিয়ে তাকে শুট করছে। আমরা বাকরুদ্ধ হয়ে যাই। তার মা বাবার সাক্ষাৎকার আমরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়েছি। আমরা কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা এই কাজে যারা দোষী আছে, পুলিশে যারা এই কাজটা করেছে, দুঃখিত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি করা হোক। যারা দেশ করে তাদেরকে, যারা ফিজিক্যালি যারা ঠেকাইয়া ছেলেটাকে নৃশংস হত্যা করছে, তাদেরকে ঠেলে এসছে, তার বডিটা নিয়ে যাচ্ছে, পরবর্তী সময় বস্তায় করে কোথায় ফেলা হয়েছে। এটা কি বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ? আমরা এই জন্য কি রক্ত দিয়েছিলাম? আমরা 30 লক্ষের রক্তের বিনিময়ে কি বাংলাদেশ সেটা? আমরা আর চাই না কোনো সরকার এইভাবে আসুক, এভাবে ঘাতক সরকার হোক, আমাদের জান এবং মালের ইজ্জতের উপরে আমরা আসুক। আমরা চাই না কোনো আইনাগর হোক, আমরা চাই না কোনো ধরনের সরকারের টাকায় লালিত পালিত ডিজিএফআই, এনএসআই বা অন্য অন্য যারা গোয়েন্দা সংস্থা আছে, তাদের যে সাংবিধানিক দায়িত্ব যেটুকু অতটুকু, এর অতিরিক্ত যে সরকার করবে তাদের বিরুদ্ধে এই গণ আন্দোলন গড়ে তোলা হবে। যতই মারক না কেন কাউকে দামাতে পারে। মানুষের উপায় ছিল না। 15 বছর মানুষের এমন পর্যায়ে মানুষ পৌঁছে গেছিল, মানুষ বাধ্য হয়েছে হয় বাঁচি নয় মরি। আমরা দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, কিন্তু আমার জন্য কিছু পেতাত্তা সরকারে রেখে যাবো, পেতাত্তা যেন কোনো ক্রমে সেটাকে ধ্বংস করতে না পারে, সেটাকে সবাইকে সুদৃষ্টি রাখার জন্য আমি কামনা করছি। বিশেষ করে এই যে হজ যাত্রী যারা আছে, হজ এবং উমরা হজ, এটার দিকে ধর্ম মন্ত্রণালয় নজর দিতে হবে অতি দ্রুততার সাথে। এটার দিকেও জিম্মি দশা বার করে আসতে হবে। আমরা যেখানে যে সেখানে থাকি, ব্যবসায়ীরা তার ব্যবসা করবে, কিন্তু ব্যবসায়ী মনোভাব থাকতে হবে যাতে কারো ক্ষতি না হয়। সাধারণ নাগরিক জন্য ক্ষয় ক্ষমতা বাইরে এমনি চলেই যাচ্ছে। আমরা শুধু প্যালেস্তাইনের মতো হাহাকার করতে পারতেছি না, সাক্ষাৎকার দিতে পারতেছি। আমরা প্রত্যাশা রাখি মা টিভির মাধ্যমে বর্তমান সরকার সংসদ যারা আছে এবং কোনো ক্রমেই যেন বর্তমান যারা রাজনৈতিক যারা দল, আপনারা আমরা দীর্ঘদিন আপনারা সরকার ছিলেন, আপনারা ডিগ্রিহিত হয়েছেন, অন্যভাবে আপনারা জুলুমিত হয়েছেন, আপনারা অনেকেই গুম হয়েছেন, অনেকে খুন হয়েছেন, অনেকের উপর মিথ্যা মামলা দিচ্ছেন। তাই বলে আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ডতে বিরত থাকবেন, সেটা আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং জামায়াতের আমির সহ অন্যান্য পলিটিক্যাল লিডাররা তারা বারবার সতর্ক করছে। এখনও আমরা দেখছি বিভিন্ন জায়গায় যে যেটা খুচরা সন্ত্রাসী বলা হয় সেগুলা চলতেছে। সেনাবাহিনী মাঠে কোথায় যাবে? সেনাবাহিনী তো মাঠে থাকার কথা না। সিভিল প্রশাসনকে সহায়তা করে সেনাবাহিনী মাঠে আছে। সেনাবাহিনী মাঠে থাকবে না, পুলিশও কাজ করবে না, তারপরে আমরা নিষ্ক্রিয় থাকবো। আমি বাংলাদেশ সেনাবাহিনী তো ধর্মী সৈনিক হিসেবে বলি, বর্তমান বাংলাদেশের ক্লান্তির অগ্নে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের ছাত্র জনতা পাশে দাঁড়িয়ে দেশকে একটা সুরক্ষা দিয়েছে এবং স্বাধীনতার সুফল ভোগ করার জন্য একটা সুযোগ করে দিয়েছে। সেক্ষেত্রে ধৈর্য সহকারে বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করতে হবে। সেই জন্য সবাইকে আমাদের সজাগ থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে এবং স্বাধীন সার্বভৌম দেশ সাংবিধানিকভাবে যেন আমরা সবাই দায়িত্ব পালন করতে পারি। এবং দায়িত্ব যারা পালন করছে তাকে যেন সহযোগিতা করতে হবে। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয়কে অসংখ্য ধন্যবাদ। দেশে এবং প্রবাসে যারা দেখছেন শুনছেন, পরবর্তী যারা দেখবেন শুনবেন, সবাইকে আমার পক্ষ থেকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের পরিবারের থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কোনো কারণে যদি কোনো ব্যক্তি বিশেষ কোনো সংগঠনের প্রতি আপনারা আমার বক্তব্যে কষ্ট পেয়ে থাকেন, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আর ত্রাণ সহায়তা কন্টিনিউ করতে থাকেন। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।